আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ডিজিটাল একাডেমি থেকে। আজকে আমরা পড়ব প্রত্যয় দিয়ে শব্দ গঠন পর্ব 1 এবং প্রত্যয় দিয়ে শব্দ গঠনের ক্ষেত্রে যে পরিচ্ছেদ 11 সেটি আমরা দেখব। পরিচ্ছেদ 11 এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের যে বইটি রয়েছে, বর্তমান বইটি, সেখানে পরিচ্ছেদ 11তে প্রত্যয় দিয়ে শব্দ গঠন বলা রয়েছে। এবং এক্ষেত্রে আমরা বলবো যে শব্দ ও ধাতুর পরে শব্দ বা শব্দ ও ধাতুর পরে শব্দ ও ধাতুর পরে যেসব অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোকে প্রত্যয় বলে। খেয়াল করার মতো বিষয় হচ্ছে এখানে শব্দ ও ধাতুর পরে, ধাতু কি, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। যেমন চল যোগ এ যখন বলি তখন আমরা ক্রিয়াপদ পেয়ে থাকি চলে। ফলে ক্রিয়াপদকে আমরা যখন বিশ্লেষণ করছি দুটি অংশ পেয়ে যাচ্ছি। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পেয়ে যাচ্ছি, একটি হচ্ছে ক্রিয়ামূল, আরেকটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। ফলে যে অংশটিকে আমরা বিশ্লেষণ বা বিভাজন করতে পারি না সেটিকে বলা হচ্ছে ক্রিয়ামূল। এবং ক্রিয়ামূলের আরেকটি নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি, তারপর আরেকটি নাম হচ্ছে ধাতু, আরেকটি নাম হচ্ছে ক্রিয়ামূল। ফলে এখানে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে ধাতুর পরে, অর্থাৎ ক্রিয়ার যে মূল অংশ, যেটিকে আর কখনোই বিশ্লেষণ করা সম্ভব না, যেটিকে বিভাজন করা সম্ভব নয়, সেটির পরে যখন আমরা অর্থহীন শব্দাংশ যুক্ত করছি তখন সেগুলো কিন্তু প্রত্যয় হিসেবে বিবেচিত হচ্ছে এবং প্রত্যয় নতুন শব্দ গঠন করে থাকে। এখানে খেয়াল করতে হবে যে নতুন শব্দ গঠনে ভূমিকা রাখে, নতুন শব্দ গঠনে কাজ করে প্রত্যয়। ফলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যয় কেন প্রয়োজন পড়বে। যেমন আমরা এখানে যদি আরো কিছু উদাহরণ দেই তখন আমরা এই দুটি অংশ পাবো। একটি হচ্ছে শব্দের পরে, দেখুন এখানে শব্দ, ফলে এখানে দুটো দিক রয়েছে, এক আর এটি হচ্ছে দুই। ফলে এক নম্বরে রয়েছে শব্দ এবং দুই নম্বরে রয়েছে ধাতু। যেমন বাঘ যোগ আ, বাঘা, এটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে শব্দ। দেখুন এটির কিন্তু সুনির্দিষ্ট একটি অর্থ রয়েছে, কিন্তু যখন আমরা বলছি চল যোগ এ তখন এর কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো অর্থ পাচ্ছি না। তাহলে যেটিকে আমরা অর্থ পাচ্ছি না সেটিকে আমরা বলবো ধাতু, আর যখন অর্থ পাচ্ছি তারপরে যদি কোনো প্রত্যয় হয় তখন সেটিকে বলা হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে কৃৎ প্রত্যয়, আরেকটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়।
তাহলে প্রত্যয়কে আমরা যদি বিশ্লেষণ করি, এর মধ্যে দুটি অংশ পাওয়া যাবে। একটি হচ্ছে কৃত প্রত্যয়, আরেকটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবং কোন ক্ষেত্রে কৃত প্রত্যয়, কোন ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয়, সেটি আমরা দেখব। কৃত প্রত্যয় হচ্ছে যে ধাতুর পরে বসবে। আর এখানে আমরা পাবো যে শব্দের পরে বসবে, শব্দের পরে বসবে। যেমন বাঘ যোগ আ, বাঘা। দেখুন এই যে বাঘ আমরা বলছি, তার একটি পশুকে বোঝাচ্ছে, তার একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। অর্থাৎ যে শব্দটি বললে তার একটা অর্থ পেয়ে থাকি আমরা, সেটিকে আমরা যদি ব্যবহার করি প্রকৃতি হিসেবে, তখন এটিকে বলা হবে নাম প্রকৃতি। নাম প্রকৃতি। দেখুন এটি হচ্ছে নাম প্রকৃতি। আর এটিকে বলা হবে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। ফলে দুটি অংশ পাচ্ছি। এবং ক্রিয়ার সাথে যখন আমরা একটি চিহ্ন ব্যবহার করি, এই চিহ্নটা খেয়াল করতে হবে। এই চিহ্নটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি চিহ্ন। অর্থাৎ এটিকে আমরা যদি লিখি ক্রিয়া প্রকৃতি চিহ্ন। ফলে ক্রিয়া প্রকৃতি চিহ্ন যখন আমরা বলছি, এটি কিন্তু মোটেও রুট ওভার নয়। খেয়াল করুন, অনেকে এটা এরকম দিয়ে থাকে, এটি হচ্ছে রুট ওভার। এই চিহ্নটি হচ্ছে রুট ওভার, অর্থাৎ রুট ওভার। এখানে রুট ওভার হবে না। এই চিহ্নটি হচ্ছে এরকম। এই চিহ্নটির নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। যখন কোনো এরকম কোনো বিষয়ের সামনে আমরা এই চিহ্নটি দিয়ে থাকবো, তখন এটি বলে দিবে যে এটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। অর্থাৎ এই চিহ্নটাই বলে দিচ্ছে যে এটি ক্রিয়া প্রকৃতি। নতুন করে কোনো এর সাথে ক্রিয়া প্রকৃতি বলার প্রয়োজন নেই। ফলে যখন আমরা কৃত প্রত্যয় আলোচনা করব, তখন আমরা এরকম চিহ্ন দেখেই বুঝতে পারবো যে এটি হচ্ছে কৃত প্রত্যয়ের উদাহরণ। ফলে কৃত প্রত্যয়কে প্রকাশ করতে গেলে আমাদেরকে ক্রিয়া প্রকৃতি আলোচনা করতে হবে, এবং ক্রিয়া প্রকৃতিটাকে আমরা বলবো যে এই চিহ্ন হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর যখন আমরা নাম শব্দ ব্যবহার করব, দেখুন এই যে বাঘ যোগ আ, তারপর দেখুন আরেকটি উদাহরণ আমরা এখানে লিখতে পারি সাহিত্য। সাহিত্য যোগ ইক প্রত্যয়। ফলে এটি হচ্ছে সাহিত্যিক। দেখুন সাহিত্য একটি নাম শব্দ, তাই না? এর সুনির্দিষ্ট একটি অর্থ রয়েছে, যেমন বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এরকম। ফলে যখন আমরা কোনো নাউন পাচ্ছি এখানে বা নাম পাচ্ছি, এরপরে প্রত্যয় যুক্ত হলে সেটিকে আমরা বলবো যে তদ্ধিত প্রত্যয়। আর যখন আমরা ধাতুর পরে কোনো প্রত্যয় যুক্ত করব, তখন সেটিকে আমরা বলবো কৃত প্রত্যয়। যেমন দুল যোগ অনা, দুল যোগ অনা। তাহলে দুল যোগ অনা, এটি বোঝাচ্ছে যে এটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে এটা কি হবে? দোলনা থেকে দুলনা যখন বলছি, এটি দোলনা হয়ে যাচ্ছে। এটি কেন হচ্ছে? এটি এখানে গুণ ঘটেছে, গুণ। এটি আমরা আলোচনা করব, একটু পরে আলোচনা করব গুণ এবং বৃদ্ধি কি। প্রত্যয় বুঝতে হলে, প্রকৃতি প্রত্যয় বুঝতে হলে আমাদেরকে অবশ্যই গুণ এবং বৃদ্ধি নিয়ে আলোচনা করতে হবে, কারণ এটি না বুঝলে আমরা অনেক প্রকৃতি প্রত্যয় যে বিভাজন ধরনটা, সেটি আমরা বুঝতে পারবো না। ফলে আমরা বলছি যে দোল যোগ অনা, দোলনা। তারপর আমরা আরো কিছু উদাহরণ দিব, যেমন ক্রি, ক্রি যোগ তব্য।
ফলে এটি হচ্ছে কর্তব্য। এটি কিভাবে হলো, এখানে কর্তব্য কিভাবে হলো এটি আলাদা ভিন্ন বিষয়, সেটি আমরা যখন গুণ বৃদ্ধি আলোচনা করব সেটি আমরা সুস্পষ্ট করব। মূলত আমরা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় বলতে বুঝতে পারছি যে প্রত্যয়ের ক্ষেত্রে এখানে দুটি বিষয় রয়েছে। প্রত্যয়ের ক্ষেত্রে দুটি বিষয় থাকবে, একটি হচ্ছে ধাতুর পরে প্রত্যয় বসবে, আরেকটি হচ্ছে নাম শব্দের পরে। ফলে এটি হচ্ছে ক্রিয়ার মূল অংশ, যেটিকে আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটির পরে যদি প্রত্যয় বসে তাহলে সেটিকে আমরা বলবো কৃত প্রত্যয়। যেমন আরো বলতে পারি, এই যে ক্রিয়ার মূল অংশ চল যোগ এখানে যদি অন্ত বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, চলন্ত। তাহলে দেখুন নতুন একটা পদ গঠিত হলো। চলন্ত পরে যদি গাড়ি লিখি তাহলে চলন্ত গাড়ি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল, বিশেষণ হয়ে গেল। ফলে কৃত প্রত্যয় সাধিত পদকে, অর্থাৎ কৃত প্রত্যয় দিয়ে গঠিত কোনো একটা পদকে কৃদন্ত পদ বলা হয়। এটি আমাদের এখানে লিখে রাখা ভালো, কৃদন্ত পদ। কৃদন্ত পদ অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত পদকে আমরা কি বলবো, কৃদন্ত পদ বলবো। এবারে আমরা দেখব যে শব্দের পরে যে সব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। এগুলো আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি আমাদের বইয়ে যেভাবে রয়েছে। আরেকটি বিষয়, প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দের অর্থ শ্রেণী পরিচয় পাল্টে যায়। দেখুন এটি খেয়াল করতে হবে, এখানে যে তব্য ব্যবহার করেছি এর কি নিজস্ব অর্থ আছে? অর্থ নেই। যেমন এখানে বাঘ যুগ আ ব্যবহার করেছি, বাঘা। ফলে এখানে আ এই যে প্রত্যয়, এর কি কোনো আলাদা অর্থ রয়েছে? অর্থ নেই। ফলে বাঘা যখন বলছি সে কিন্তু বাঘ থেকে বাঘা নতুন একটি অর্থ প্রকাশ করছে, এবং এক্ষেত্রে আ কিন্তু নিজে অর্থ প্রকাশ করছে না, অন্যের সাথে বসে সেটি অর্থের পরিবর্তনটা করে দিচ্ছে। যেমন অনেক সময় পদের পরিবর্তন হয়, যেমন দেখুন চলন্ত, চলে, যখন বলছেন চল, চল যুগ এ, চলে ক্রিয়া, এটি হচ্ছে ভার্ব। কিন্তু যখন বলছেন চলন্ত তখন সেটি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। দেখুন চলন্ত গাড়ি, চলন্ত সিঁড়ি। ফলে এখানে সুস্পষ্ট যে উপসর্গের মতোই প্রত্যয়েরও কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু উপসর্গের সাথে প্রত্যয়ের আলাদা একটা পার্থক্য রয়েছে, সেটি আমরা একটু দেখব। এটি অনেক ক্ষেত্রেই ছেলেমেয়েরা বুঝতে পারে না, তারা ভুল করে। আমরা এখানে লিখে নিব যে উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য, এটি আমরা দেখে নিব। তাহলে উপসর্গ এখানে লিখলাম, এই পাশে আমরা লিখব প্রত্যয়। দুই একটি উদাহরণ দিলেই সেটি স্পষ্ট হয়ে যাবে। প্রত্যয়, দেখুন এখানে একটি শব্দ লিখছি হাড়। তো হাড় এর পূর্বে আমরা কি করব, এখানে যদি স্বরে আ বসাই তাহলে কি হচ্ছে, এটি হয়ে যাচ্ছে আহার। আহার। তারপর যদি প্র আনি কি হচ্ছে, প্রহার। তারপর এখানে যদি বি আনি এটি হবে বিহার। বিহার মানে ভ্রমণ। আর এখানে যদি উপ আনি তাহলে হবে উপহার। এগুলো হচ্ছে উপসর্গ। ফলে খেয়াল করুন যে উপসর্গ কোথায় বসছে, মূল শব্দ। এটি হচ্ছে মূল শব্দ, এই বি বসছে হাড়ের পূর্বে, উপ বসছে হাড়ের পূর্বে, প্র বসছে কোথায়, হাড়ের পূর্বে, আহার বসছে হাড়ের পূর্বে।
অর্থাৎ দেখুন সবগুলোই কিন্তু সামনে বসেছে, তাহলে উপসর্গ কিন্তু শব্দের আগে বসে। আর প্রত্যয় কোথায় বসে? দেখুন চল যোগ অন্ত, চলন্ত, পর যোগ অন্ত, পরন্ত, তারপর বাঘ যোগ বাঘা। এখানে যে পার্থক্য সেটি দেখলে কিন্তু সুস্পষ্ট হয়ে যাবে। দেখুন এটি হচ্ছে উপসর্গ, এটি হচ্ছে প্রত্যয়। কোথায় পার্থক্যটা? উপসর্গ বসেছে শব্দের আগে আর প্রত্যয় বসেছে শব্দের পরে। এই যে দেখুন শব্দের পরে, এটি হচ্ছে প্রত্যয়। তাহলে উপসর্গের সাথে প্রত্যয়ের মূল পার্থক্য হচ্ছে উপসর্গ শব্দের আগে বসবে আর প্রত্যয় শব্দের বা ক্রিয়ামূলের বা ধাতুর পরে বসবে। ফলে প্রত্যয়ের সাথে উপসর্গের পার্থক্যটা আমরা স্পষ্ট করে নিলাম। এবারে আমরা দেখব যে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সাধিত যে আমরা পদগুলো গঠন করি, সেক্ষেত্রে কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে গুণ এবং বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন গুণ, বৃদ্ধি, আরেকটা হচ্ছে ক্রিয়া প্রকৃতির স্বর। এটি খেয়াল করতে হবে, কারণ আমরা অনেক এখানে গুলো উদাহরণ পাবো যেগুলোর মধ্যে এই গুণ বৃদ্ধি রয়েছে। কিরকম? যখন আমরা দেখছি যে হ্রস্ব ই দীর্ঘ ই গুণের ক্ষেত্রে হয় এ, বৃদ্ধির ক্ষেত্রে হয় ওই। হ্রস্ব উ দীর্ঘ উ গুণের ক্ষেত্রে হয় উ, বৃদ্ধির ক্ষেত্রে হয় ও। তাহলে এটা আমরা মার্ক করে নিলাম। তারপর আমরা পাচ্ছি রি, রি এর ক্ষেত্রে হয় অর, গুণের ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে হয় আর, সেটি আমরা দেখব। তারপর আমরা পাচ্ছি অ, যদি স্বরে অ থাকে গুণ হয় না, বৃদ্ধি হয়। কিরকম? এটি আমরা এখন উদাহরণের মাধ্যমে স্পষ্ট হব। অনেক উদাহরণ রয়েছে কৃৎ প্রত্যয়ের, যেখানে আমাদের এই গুণ বৃদ্ধি সংগঠিত হয়ে থাকে। দেখুন আমাদের বইয়ে প্রথমে রয়েছে ক্রি যোগ তব্য। এখন এটা বলছে কর্তব্য, এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে কর তব্য। আবার এখানে এই রূপটাই হচ্ছে উপরের রূপটি। দেখুন এখানে রয়েছে রি, তাহলে এটিকে আমরা ভাঙবো ক হসন্ত যোগ রি যোগ তব্য। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখুন রি থাকলে কি হয়?
রি থাকলে হয় অর। ফলে আমরা এখানে লিখব যে ক হসন্ত যোগ অর। যখন অর বলছি তার নিচে কিন্তু হসন্ত আছে, খেয়াল করতে হবে, যোগ তব্য। ফলে এখন এই ক আর এই স্বরে অ মিলে হবে ক। তারপর এই র এখানে হসন্ত সহ থাকবে। তারপর এখানে আমরা তব্য বসাবো। দেখুন তো এটি মিলছে কিনা। উপরে এই বানানের সাথে মিলে গেছে। তাহলে কর তব্য, এই ক কোথা থেকে আসলো? ক হসন্ত স্বরে অ। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরে অ রয়েছে। ক সমান ক হসন্ত যোগ স্বরে অ, খ সমান খ হসন্ত যোগ স্বরে অ, প সমান প হসন্ত যোগ স্বরে অ। এই সবগুলোর সাথে স্বরে অ রয়েছে। তাহলে স্বরে অ যদি থাকে, এখানে আমরা কি পাচ্ছি? এই স্বরে অ এই ক এর সাথে যুক্ত হবে। এবং যুক্ত বর্ণ গঠনের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে হসন্ত প্রেজেন্ট পড়ে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ক আর স্বরে অ মিলে ক। এই র হসন্ত, এই অর কোথা থেকে এসেছে? রি। এই যে রি, এই রি এখানে অর হয়েছে, রি থাকার কারণে অর হয়েছে। ফলে এই যে রি যে অর হলো, এটিকে বলা হচ্ছে গুণ। আমরা কি বলবো? এখানে গুণ সংগঠিত হয়েছে, গুণ। ফলে আমরা এখানে পাচ্ছি কর্তব্য, এবং পরিবর্তিত রূপ হচ্ছে এই যে রেফ হিসেবে থাকবে কর্তব্য। তাহলে এটি কিন্তু আমরা পেলাম গুণ হিসেবে। আবার আমরা কিন্তু বৃদ্ধিও পেয়ে যাই। কিরকম? দেখুন যে এখানে আমরা যেটি লিখেছিলাম, আমরা এখানে বৃদ্ধি দিয়ে একটা উদাহরণ দিব। গুণ, এটি আমরা পড়লাম। আবার দেখুন ক্রি দিয়ে আরেকটা উদাহরণ দিই, কারক। এটিকে বিশ্লেষণ করলে পাবো ক্রি যোগ অক। তাহলে এখানে এটা লিখে নেই, এখান থেকে এটা আসছে। তো ফলে এখানে ক্রিকে যদি আপনি বিভাজন করেন, পাচ্ছেন ক হসন্ত যোগ রি। কারণ এখানে যুক্ত বর্ণ হিসেবে রয়েছে ক এর সাথে রি। এবারে আসুন, এখানে অক আমরা বসালাম। তাহলে এই যে ক্রি যখন আর হবে, তাহলে কি পাচ্ছি? ক হসন্ত যোগ রি এর বদলে আমরা পাচ্ছি আর। এরপর আমরা পাচ্ছি অক। এবারে খেয়াল করুন যে এখানে কি পেলাম? এখানে পেয়েছিলাম যখন বলেছিলাম কর্তব্য, কর্তব্য ক্রি যোগ তব্য। এখানে ছিল কর, উচ্চারণে কি আছে? অর। কর্তব্য উচ্চারণ কি? অর। কর, কর্তব্য, কর্তব্য। আর কারকে কি আছে? কারক। আর ক হসন্ত যদি আলাদা করে ফেলি তাহলে আর, কার, ক আর, তার মানে আর। এই যে আর যখন বলছি, তারপরে পাচ্ছি অক। ফলে আর থাকার কারণে এটি কি হচ্ছে? রি। যখন
আর হিসেবে আমরা এখানে পাচ্ছি, তখন এটিকে আমরা বলছি বৃদ্ধি। ফলে এখানে ঘটলো বৃদ্ধি। এই বৃদ্ধির কারণে এই রি থাকার কারণে আর হয়। ফলে এবারে আমরা যুক্ত করি, ক হসন্ত আর স্বরে আ মিলে কি হবে? কা হলো। তারপর দেখুন, এই র হসন্ত আর স্বরে অমিলে হবে র। আর এখানে থাকলো ক। তাহলে এই তিনটা মিলে কি হলো? কারক। আশা করি আমরা বুঝতে পেরেছি। আরো অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ দেওয়া যাবে। আমরা একই ধরনের শুধু রি এর ব্যবহার দিয়ে আমরা গুণ এবং বৃদ্ধির যে বিষয়টি সেটি ব্যাখ্যা করলাম। এখানে আরো অনেক কিছু আছে, যেমন এখানে রস্যও দিয়ে যদি আমরা বলি, সেখানে আমাদের কিন্তু উদাহরণ দেওয়া যাবে আরো। যেমন একটা উদাহরণ দিই আমরা, যুব যুগ অন, যৌবন। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, যে জ হসন্ত যুগ রস্যউ, এটা হলো যু, তারপরে হচ্ছে ব, তারপরে অন, এবং এই যু হয়ে গেছে যৌ। এই যু হয়ে গেল যৌ। তাহলে এখানে কি রয়েছে? রস্যউ রয়েছে। এই রস্যউ যখন ও হবে তখন সেটিকে বলা হবে বৃদ্ধি। ফলে এখানে আমরা পাচ্ছি যে যৌ, তারপরে ব, তারপরে অন। এখানে আমরা পাচ্ছি অন। ফলে এটি হয়ে যাচ্ছে যৌবন শব্দের গঠন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে যু যখন ও হচ্ছে, এই যে ও হয়ে যাচ্ছে, এটিকে বলা হচ্ছে বৃদ্ধি। ফলে এখানে আমরা বলবো যে বৃদ্ধি সংঘটিত হয়েছে। এরকম ভাবে প্রকৃতি প্রত্যয় অনেক শব্দ গঠন করে। এই শব্দ গঠনে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যে ক্রিয়া প্রকৃতির স্বর। দেখুন এই যে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতির বা প্রকৃতির স্বর, এখানে প্রকৃতির স্বরও হতে পারে। তাহলে দেখছি আমরা দেখুন যেখানে পার্থক্যটা কি দাঁড়ালো, যুব যুগ অন। তাহলে ও যখন ও হয়ে যাচ্ছে তাহলে সেটিকে বৃদ্ধি বলছি। আবার দেখুন পচ যুগ অ, এখানে একটা হচ্ছে পচ যুগ অ। তাহলে পচ যুগ অক যখন আসতেছে, এটা নব থেকে আসতেছে, নয়ের জায়গায় অ। তাহলে এই প কে ভাঙলে কি হবে? প হসন্ত যোগ স্বরে অ। তারপর দেখুন যোগ চ হসন্ত যোগ অ। ফলে এখানে কি হচ্ছে, পয়ের সাথে স্বরেও রয়েছে। এই যে দেখুন স্বরেও রয়েছে, এই স্বরে অ, এখানে কি হবে? স্বরে আ হবে। তাহলে স্বরে আ যখন হচ্ছে তখন আমরা কি বলছি? দেখুন যে প হয়ে যাচ্ছে, পয়ের সাথে স্বরেও আছে, তাহলে এই প হয়ে যাচ্ছে পা, এই যে বৃদ্ধি। তারপর হচ্ছে চ হসন্ত যোগ অক, কারণ এখানে ক রয়েছে। ফলে এই চ হসন্ত আর এই স্বরেও মিলে হবে চ, এটা হচ্ছে পা, তারপর এটা হচ্ছে ক। ফলে আমরা পাচ্ছি
পাচক শব্দটি। তার মানে হচ্ছে গুণ বৃদ্ধি, এটি খুব ইম্পর্টেন্ট। এবং গুণ বৃদ্ধি যদি আমরা না বুঝতে পারি তাহলে প্রকৃতি প্রত্যয়ের যে আমাদের বইয়ে যে অনেকগুলো উদাহরণ কিন্তু আছে গুণ বৃদ্ধি দিয়ে, আমরা এরপরের পর্বগুলো যখন আলোচনা করব যেগুলো উদাহরণ রয়েছে বিশ্লেষণ করব তখন কিন্তু এটি আসবে। ফলে সেইগুলো বুঝতে হলে আমাদেরকে এই জায়গাতে স্পষ্ট হতে হবে, গুণ এবং বৃদ্ধি ক্লিয়ার ধারণা থাকতে হবে, একেবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে গুণ বলতে কি বুঝতে পারছি আমরা অনেকগুলো উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ আমরা এখানে রস্বই দিয়ে দেই, যে শিশু, শিশু যখন বলছি শিশু যোগ অ, তাহলে এই এখানে কি রয়েছে, তালব্য স হর্ষন্ত যোগ রস্ব ই। এই যে দেখুন এখানে রস্ব ই রয়েছে, রস্ব ই। ফলে এই রস্ব ই হয়ে যাচ্ছে ওই, তাহলে এখানে আসতেছে সই। তারপর এই সু আবার পরের স্টেপে এখানে হয়ে যাচ্ছে সো, এখানে হচ্ছে গুণ, এই যেটি হচ্ছে এখানে রস্ব হয়ে যাচ্ছে ও, সই সো, তারপর অ। ফলে এখানে আমরা পাচ্ছি সই, তারপর পাচ্ছি এখানে আমরা বিভাজন করছি তালব্য স হর্ষন্ত যোগ ও যোগ এখানে পাচ্ছি অ। এই ও আর অ মিলে আবার অব হয়, এটা কি হয়, অব হয়। এটা আবার সন্ধি, সন্ধির নিয়ম। এটি বর্তমান বইয়ের 15 নম্বর নিয়ম, নিয়মের মধ্যে এটা আছে। যেমন প যোগ অন, প যোগ অন, পবন। দেখুন পবন শব্দের মধ্যে কি রয়েছে, ভাঙলে আমরা পাবো প হর্ষন্ত যোগ অ যোগ ব হর্ষন্ত যোগ অন, অর্থাৎ প থেকে সরে ওকে আলাদা করছি আর ব থেকে সরে ওকে আলাদা করছি, তারপর এখানে দন্ত না আলাদা করে দিলাম। তাহলে প এর সাথে এখানে কি রয়েছে, স্বরে রয়েছে, তাই এই স্বরে অ আর এই ব হর্ষন্ত আলাদা করলাম, আর এই ব এর স্বরে ওকে আমরা আলাদা করে দিয়েছি। ফলে এখানে পাচ্ছি অব। ফলে কি দাঁড়ালো, সই, এই দুইটা মিলে হচ্ছে সই সব হর্ষন্ত যোগ অব। তাহলে এই স্বরে অ আর এই তালব্য স মিলে হবে তালব্য স, তারপর ব। তাহলে কি পেলাম, শৈশব, শিশু থেকে শৈশব। ফলে এই যে রস্বই, এই রস্বই এখানে ওই হয়ে যাচ্ছে, তাহলে এটা বৃদ্ধি। আবার রস্ব হয়ে যাচ্ছে ও, এটি হচ্ছে গুণ। রি হয়ে যাচ্ছে অর, এটি হচ্ছে গুণ। যেমন কৃযুক্তব্য, উচ্চারণ খেয়াল করুন, কর্তব্য, এই যেটি। তারপর আবার যখন বলছি কারক, ক্রিযুক অক, তাহলে এই ক্রি থেকে হচ্ছে কা, কারক। এখানে ভেঙে লিখি ক যোগ আ আর যোগ অক। দেখুন এখানে যে আর আসলো সেটি কোথায় আছে, এখানে রয়েছে, তাই এটি হচ্ছে বৃদ্ধি। ঠিক এরকম ভাবে আমরা যখন আবার বলছি যে পচ যোগ অক পাচক, তাহলে প্রত্যেকটা কিন্তু আমরা উদাহরণ এখানে দেখিয়েছি। তার মানে হচ্ছে গুণ এবং বৃদ্ধি খুবই খুবই জরুরি বিষয়, এবং এটি না বুঝতে পারলে প্রকৃতি প্রত্যয় কিন্তু কোনোভাবেই বুঝতে পারা যাবে না, এবং এক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা হবে। যেমন আমাদের কিছু এখানে উদাহরণ আসবে, বেশ কিছু উদাহরণ আসবে, আমাদের যে চার্টটি দেওয়া রয়েছে বইয়ের মধ্যে,
যেমন আমাদের এই বইতে খেয়াল করুন যে এখানে চার্ট রয়েছে, এই চার্ট প্রত্যেকটাই আমরা বিশ্লেষণ করব ধাপে ধাপে, এবং এখানেও রয়েছে এই যে প্রত্যেকটা এখানে প্রকৃতি প্রত্যয় যে দিল, এটি আসলে কেন হলো, কেন তদ্ধিত প্রত্যয় হলো, কেন কৃত প্রত্যয় হলো, এবং কৃত প্রত্যয়ের মধ্যে কেন আবার এই প্রত্যয়টির কারণে শব্দের গঠনের পরিবর্তন হচ্ছে, সেটি যখন আমরা বুঝে পড়তে যাব তখন আমাদের এটা লাগবে, অর্থাৎ এই গুণ এবং বৃদ্ধির প্রয়োজন পড়বে। কাজে আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের প্রথম পর্বে এই পর্যন্ত আলোচনা ছিল। আমরা দ্বিতীয় পর্বে আমাদের বইয়ের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।